স্বর্ণলতা। লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। আশা মরীচিকা। বিধুভূষণ কিয়ৎকাল কালীঘাটে থাকিয়া তিনিও যাত্রার দলের অনুসন্ধান করিতে লাগিলেন। কিন্তু যেখানে যান সেইখানেই শুনেন হয়তো তাদের বাদ্যকরের দরকার নেই, অথবা ভালো বাদ্যকরের বেতন দিবার ক্ষমতা নাই। কালীঘাটে যদিও আহারের ভাবনা নাই বটে, কিন্তু বিধুভূষণের বস্ত্রাদি এরূপ মলিন হইয়া গেল যে তাহার আর কোনো স্থানে যাইবার জো রহিল না। তাহার পাণ্ডা বন্ধু তাহাকে তাহার নিজের ব্যবসা গ্রহণ করিতে উপদেশ দিল, কিন্তু বিধুভূষণ নূতন লোক, সকল স্থান ভালো করিয়া চেনেন না। অধিকন্তু কালীঘাটে থাকিয়া মিথ্যা কথা বলা ও প্রবঞ্চনা করা অপেক্ষা অধিক পাপ আর নাই। এই সমস্ত ভাবিয়া পাণ্ডার উপদেশ গ্রহণ করিলেন না। এক দিবস একাকী বসিয়া বিধুভূষণ নিজের অবস্থা পর্যালোচনা করিতেছেন। পূর্বেই বা কি ছিলাম, এখনই বা কি হইয়াছি। শরীরে সামর্থ্য মাত্র নাই। যেখানে বসিয়া থাকি সেইখানেই থাকিতে ইচ্ছা করে। মনে উৎসাহের চিহ্নও নাই। বস্ত্রাদি দেখিলে আর ব্রাহ্মণ কেহই কহিবে না। বাড়ির খবর পাইলাম না, পত্র লিখি তাহারও জবাব পাই না। পথে একজন লোকের সঙ্গে দেখা হলো, সেই বা কোথায়। আমার অদৃষ্টই বুঝি এমনই যে যাহার সহিত আমার সংস্পর্শ হইবে তাহার আর সুখ হইবে না। আহা, সরলার যদি অন্য কাহারও সহিত বিবাহ হইত, তাহা হইলে আর কোনো সুখ হোক বা না হোক অনাহারে থাকিতে হইত না। সরলার কথা মনে হইয়া বিধুভূষণের চক্ষু হইতে ঝরঝর করিয়া অশ্রুপাত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে শশীভূষণ ও প্রমোদার কথা মনে হইয়া তাহার চেহারার আর এক প্রকার ভাবান্তর হইল। চক্ষু লাল হইল, মুখভঙ্গি ভীষণাকার হইল এবং দক্ষিণ হস্ত দৃঢ় মুষ্টিবদ্ধ হইল। পুনরায় গদাধরচন্দ্র ও তদীয় জননীর কথা মনে হইয়া মুখে ঈষৎ হাস্য উপস্থিত হইল। মুখমণ্ডল হৃদয়ের দর্পণ স্বরূপ। অন্তঃকরণে যখন যে ভাবের উদয় হয়, মুখে অবিলম্বে তাহা প্রতিবিম্বিত হইয়া থাকে। অন্তঃকরণে দুঃখ উপস্থিত হইলে মুখ ম্লান হয়, সুখ উপস্থিত হইলে মুখ প্রফুল্ল হয়। অন্তঃকরণে রাগের কারণ সঞ্চার হইলে চক্ষু আরক্তবর্ণ হয়, ওষ্ঠাধর কাঁপিতে থাকে ও দন্তে দন্ত নিষ্পেষিত হয়। ফলত চিত্ত যখন যে রসে অভিষিক্ত থাকে, মুখমণ্ডলে তখনই তাহার প্রতিবিম্ব পতিত হয়। সুতরাং মনুষ্যের মুখ জীবদ্দশায় নিয়তই বিকৃতভাবে থাকে। স্বাভাবিক কাহার কেমন মুখ তাহা মৃত্যুর পরে ব্যতীত জানা যায় না। অতি অল্পক্ষণের মধ্যেই বিধুভূষণের মুখে দুঃখ, রাগ ও কৌতুকের চিহ্ন দর্শন করিয়া তাহার পাণ্ডা বন্ধু কহিল, কি হে, পাগল হইবার উদ্যোগ করিতেছ নাকি? বিধুভূষণ চিন্তায় মগ্ন ছিলেন, সুতরাং পাণ্ডা বন্ধু নিকটে আসিয়াছে তাহা টের পান নাই। এজন্য তাহার কথা শুনিয়া চমকিয়া উঠিয়া কহিলেন, হ্যাঁ, কি বলছ? এমন কিছু না, পাঁচালি শুনবে? আমাদের দেশের এক দল পাঁচালিওয়ালা এসেছে, চলো আজ পাঁচালি হবে, শুনে আসি। বিধুভূষণ সর্বক্ষণই প্রস্তুত, বলিবা মাত্রেই তাহার সঙ্গে চলিলেন। কিয়ৎদূর গমন করিয়া পাণ্ডা কহিল, তুমি যে বলেছিলে কোনো যাত্রার দলে চাকরি করবে, এই তো উপস্থিত আছে, করো না কেন? বিধুভূষণ আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, কই কই? পাণ্ডা কহিল, যেখানে আমরা পাঁচালি শুনতে যাচ্ছি সেইখানেই আছে। আমার সঙ্গে দলের অধিকারীর দেখা হয়েছিল, তার বাড়ি আমার গ্রামে। তাদের যে একজন বাদ্যকর আছে, সে তো একে ভালো বাজাইতে পারে না, আবার তার উপর মদ খায়। নূতন দল,
এ সময়ে একজন ভালো লোক না রাখলে নাম হবে না। এই জন্য আমাকে বলেছিল, যদি তোমার কোনো আলাপি লোক থাকে সঙ্গে করে নিয়ে এসো, কিন্তু এক বন্দোবস্ত করতে হবে। তারা এখন মাইনে দিতে পারবে না, যা পায় তার বকরা দিতে প্রস্তুত আছে। বিধুভূষণের মন এখন হলেই হয়, বকরায় দিক আর মাইনেই দিক। এই কথা সাঙ্গ না হইতে হইতে তাহারা পাঁচালীর দলে গিয়ে উপস্থিত হইল। আর 2 ঘন্টা বাদে পাঁচালী আরম্ভ হইবে। পাণ্ডা দলের কর্তাকে কহিল, এই তোমার লোক এনেছি। বিধুভূষণের বেশভূষা দেখিয়া দলের কর্তার কিছু অভক্তি হইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বিধুকে কহিল, আপনি একবার বাজান দেখি। এই বলিয়া একজোড়া তবলা তাহার কাছে দিল। বিধুভূষণ বাজাইলেন। পাঁচালীওয়ালা বড় ধূর্ত, মনে মনে পছন্দ হইয়াছে, কিন্তু প্রকাশ্যে বলিলে পাছে বেশি দর হইয়া যায়, এই জন্য মুখ বাঁকাইয়া কহিল, হ্যাঁ, চলতে পারে। পরে পাণ্ডার দিকে মুখ ফিরাইয়া, বন্দোবস্তের কথা বলেছ? পাণ্ডা কহিল, হ্যাঁ। তাতেই শিকার? তাতেই। কবে থেকে মিশবেন? যবে থেকে বলেন। তবে আজ? আচ্ছা, তাই। বিধুভূষণের পাঁচালীর দলে যাওয়া অবধি যেন দলের অদৃষ্ট ফিরিয়া গেল। অল্প দিবসের মধ্যেই দলের নাম প্রকাশ হইয়া পড়িল এবং দেশ বিদেশ হইতে বায়নাপত্র আসিতে লাগিল। টাকা হইলে লোকের চেহারা ফেরে, সকলেই বলিয়া থাকে। বস্তুত সে কথা যথার্থ। বিধুর এক্ষণে বিলক্ষণ আয় হইল, তাহার মলিন বসন দূর হইল, মুখভঙ্গি ভালো হইয়া আসিল, কিন্তু পূর্বের ন্যায় চিন্তা শূন্য আর হইল না। পৃথিবীতে অতি অল্প লোকেই ক্রমে ক্রমে প্রাচীন হয়, অধিকাংশই হঠাৎ বিজ্ঞ হইয়া বসে, এমন সর্বদাই দেখা দিয়া থাকে। আজ দিব্য যুবা পুরুষ অনবরত আমোদ প্রমোদ করিতেছে, কোনো ভাবনা চিন্তা নাই, দুঃখ ক্লেশ কাহাকে বলে জানে না। দেখিলে বোধ হয় যেন চিরকালই তার এইভাবেই কাটিয়া যাইবে। এমন সময়ে তাহার পিতা কিংবা মাতা কিংবা জ্যেষ্ঠ ভ্রাতার কাল হইল, আর সে প্রফুল্ল মুখে হাসি নাই, সে ক্রীড়া কৌতুকে আসক্তি নাই, একেবারে সমুদয়ই পরিবর্তন হইয়াছে, এক রাত্রিতে বৃদ্ধ হইয়াছে। বিধুভূষণ পৃথক হইবার দিন অবধি বিজ্ঞ হইয়াছেন। টাকা হাতে পাইবা মাত্রই বিধুভূষণ সরলাকে পত্র লিখিলেন এবং কিছু খরচ পাঠাইয়া দিলেন। লেখাপড়ায় তাদৃশ পারদর্শিতা না থাকা প্রযুক্ত একখানা পত্র লিখিতে কত কাগজই নষ্ট করিলেন। একবার অক্ষর মনোমত হইল না, সেখান ফেলিয়া দিলেন। আর একবার কথা ভালো লাগিল না, সেখানও ফেলিয়া দিলেন। একবার খানিক কালি পড়িয়া গেল, সেখানেও নষ্ট হইল। শেষের খানি ভালো হইল। প্রফুল্ল চিত্তে আদ্যপান্ত পাঠ করিলেন। সরলা পাইয়া যে কত আহ্লাদিত হইবে, সেই ভাবিয়া বিধুর আর আহ্লাদের সীমা নাই। চক্ষু হইতে 2টি মুক্তা ফল বর্ষণ হইল। বিধু আহ্লাদে অশ্রুপাত না করিয়া আর থাকিতে পারিলেন না। চিঠিখানি ডাকঘরে রেজিস্টারি করিয়া পাঠাইয়া দিলেন। ওই ডাকঘরে চিঠির জবাব আসিবে। বিধুভূষণের নিকট ডাকঘর তীর্থস্থান হইয়া উঠিল। রোজই একবার যান, কিন্তু সরলা তো লিখিতে জানে না। বিধুর ভাবনা হইল, কে চিঠি লিখিয়া দিবে? গোপাল এতদিনে চিঠি লিখিতে শিখিয়াছে, গোপাল লিখিবে। প্রত্যহ ভাবিয়া যান, আজ চিঠি আসিবে, কিন্তু আইসে না। আশা, ধন্য তোমার ছলনা, ধন্য তোমার কুহকিনী শক্তি। তুমি কি না করিতে পারো, তোমার ন্যায় আর কে প্রবোধ দিতে পারে? তুমি মুমূর্ষকে বলবান করিতে পারো, অন্ধকে দর্শন করাইতে পারো, পঙ্গু দ্বারা গিরি লঙ্ঘন করাইতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব করিতে পারো। কিন্তু তোমার ন্যায় বিশ্বাসঘাতী নিয়েও আর কেহ নাই। তোমার রূপ দেখিয়াই লোকে ভুলিয়া যায়।
তোমার চরিত্র কেহ অনুসন্ধান করে না। যাহাকে তুমি বারংবার প্রবঞ্চনা করিয়াছ, সেও তোমার মায়াজাল হইতে মুক্ত হইতে পারে না। বিধুভূষণও ডাকঘরে যাইতে ক্ষান্ত হন না, কিন্তু চিঠিও আসে না। প্রত্যহই আশা করিয়া যান, প্রত্যহই নিরাশ হইয়া ফিরিয়া আসেন। এক দিবস পোস্টমাস্টার কহিলেন, আপনার চিঠি পৌঁছিয়াছে, রসিদ আসিয়াছে। বিধুভূষণ আগ্রহ সহকারে কহিলেন, কই কই দেখি। পোস্টমাস্টার পুস্তক খুলিয়া দেখাইয়া দিলেন। লেখা রহিয়াছে, গোপালচন্দ্র চট্টোপাধ্যায়। বিধু হর্ষোৎফুল্ল নেত্রে অনেকক্ষণ এক দৃষ্টে নামটির দিকে চাহিয়া রহিলেন। ক্ষণকাল পরে পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করিলেন, আপনি এ কাগজখানা আমাকে দিতে পারেন? পোস্টমাস্টার কহিলেন, এখানা আমার রসিদ, এখানা হস্তান্তর করিবার হুকুম নাই। বিধুভূষণ সতৃষ্ণ নয়নে আরো ক্ষণকাল নামটি নিরীক্ষণ করিয়া আর্দ্র চক্ষু বস্ত্র দ্বারা মার্জনা করিয়া ডাকঘর হইতে চলিয়া আসিলেন। বিধুভূষণের মন অদ্য ইতিপূর্বের কয়েক দিবস অপেক্ষা অনেক ভালো।